সদ্যজাত বাচ্চাদের ইউজুয়ালি আপ টু 3 মান্থস ডেঙ্গি ইউজুয়ালি কম হয়, খুবই রেয়ার। খুব ছোট বাচ্চার যদি ডেঙ্গি হয় তাহলে তাকে কিন্তু তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করাই ভালো। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যদি ডেঙ্গি হয় সেক্ষেত্রে ফিটাস মানে গর্ভস্থ সন্তানের খুব একটি সমস্যা হয় না, কিন্তু প্রেগনেন্সি ইজ এ হাই রিস্ক ফ্যাক্টর ফর ডেঙ্গি। এই ডেঙ্গি নিয়ে পরিবারের অনেকের মনে, বাড়ির লোকের অনেকের মনে, বাবা মার মনে যে সমস্ত প্রশ্ন জেগেছে, অনেক প্রশ্নই তারা এবিপি লাইভে পাঠিয়েছেন। সেই এবিপি লাইভে আপনার প্রশ্ন, ডাক্তারবাবুর উত্তর, এই অনুষ্ঠানে আমি ডক্টর প্রভাস প্রসূনগিরি, শিশুরোগ বিশেষজ্ঞ, শিশুদের ডেঙ্গি সংক্রান্ত কিছু কথা বলতে চাই। ডেঙ্গি একটি ভাইরাস ঘটিত অসুখ। এটা মশার কামড় থেকে হয়। এডিস ইজিপ্টি মশার কামড় থেকে কিন্তু এই ডেঙ্গি রোগের সূত্রপাত হয়। এবং এক্ষেত্রে মূল যে সিমটমস কিংবা উপসর্গ থাকে সেটা হচ্ছে জ্বর, ধুম জ্বর। প্রচুর জ্বর থাকে, 102, 104, 105 অবধি জ্বর উঠতে পারে। তার সাথে অনেক সময় শরীরে রাশ বেড়ায়, চোখের পিছন দিকে ব্যথা হয়, গলার পিছনে ব্যথা হতে পারে, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা হতে পারে। অনেক সময় শুধু জ্বর থাকে, কখনো কখনো র্যাশ বেরোয়, কখনো কখনো বেরোয় না। ডেঙ্গিতে জ্বর ইউজুয়ালি 3 থেকে 7 দিন অবধি থাকে, তারপর আস্তে আস্তে জ্বর কমে যায়। ডেঙ্গি পৃথিবীর এমন একটি অসুখ যেখানে যতক্ষণ জ্বর থাকে ততক্ষণ খুব একটা সমস্যা হয় না। জ্বর কমে যাওয়ার পরে কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায়। জ্বরটা যখন কমতে শুরু করে কিংবা কমে যায় তখনই কিছু কিছু পেশেন্ট ক্রিটিক্যাল হয়ে যায়, এটাকে বলে ক্রিটিক্যাল ফেজ। কিন্তু সেটা একটা অল্প সংখ্যক পেশেন্ট, সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। তাই জ্বর যখনই কমতে থাকবে বা কমতে শুরু করবে সেই সময় খেয়াল রাখতে হবে। চিকিৎসা বলতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সময় জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হবে। আইবুপ্রোফেন জাতীয় ওষুধ সেবন না করাই ভালো। বাড়িতে থাকলে প্রচুর পরিমাণে জল খেতে হবে। প্লেন ওয়াটার, নারকেলের জল, ওআরএস এগুলো খাওয়া যেতে পারে। কার্বোনেটেড ড্রিঙ্ক যেগুলো কোল্ড ড্রিঙ্ক সেগুলো না খাওয়াই ভালো। এখন জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ডেঙ্গি টেস্ট করতে পারেন। কলকাতা কর্পোরেশনের বিভিন্ন ল্যাবরেটরিতে ডেঙ্গি টেস্ট বিনামূল্যে করা হয়। এছাড়াও বিভিন্ন ল্যাবরেটরিতে ডেঙ্গি টেস্ট করা হয়। টেস্ট করার সময় খেয়াল করে নেবেন যাতে এই টেস্টটি ম্যাক এলিজা পদ্ধতিতে করা হয়। এছাড়া যদি ডাক্তারবাবু আর কিছু টেস্ট যেরকম হিমোগ্লোবিন, পিসিবি, প্লেটলেট কিংবা লিভার ফাংশন টেস্ট করতে বলেন তাহলে সেই টেস্টগুলো করতে হবে। ডেঙ্গি রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে আতঙ্কিত হবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। আপনার চিকিৎসক আপনাকে গাইড করবে যে এই রোগের চিকিৎসা বাড়িতে বসে করা পসিবল নাকি হাসপাতালে ভর্তি হতে হবে। যদি আপনার বাড়িতে বসে চিকিৎসা চলে সেক্ষেত্রে চিকিৎসার দুটি পন্থা, একটি প্রচুর পরিমাণে জল খাওয়া এবং জ্বর এলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া। অ্যান্টিবায়োটিক্সের খুব একটি রোল নেই। যদি বাড়িতে বসে চিকিৎসা করা হয় শিশুর ক্ষেত্রে তাহলে যেই ডেঞ্জার সাইন্সগুলো রয়েছে, যেই উপসর্গগুলো দেখলে আপনি তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন কিংবা আপনার শিশুটিকে নিকটবর্তী হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাবেন, সেই উপসর্গগুলো মনে রাখা দরকার। যেমন বাচ্চা একদম নেতিয়ে পড়ছে, খেলা করছে না, যেই সময় জ্বরটা কমে যাচ্ছে সেই সময়ও বাচ্চা নেতিয়ে থাকছে, প্রচুর জ্বর আসছে, জ্বর একদমই কমছে না, জ্বরের সঙ্গে সঙ্গে বাচ্চা ভুলভাল বকছে কিংবা খিঁচুনি হচ্ছে, কোনো রকম শ্বাসের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, বাচ্চার জ্বর কমে গেছে কিন্তু বাচ্চা তখনও স্বতঃস্ফূর্ততা ফিরে আসছে না, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, একদমই জল খেতে পারছে না, বারবার বমি করছে, দিনে 4 থেকে 5 বারের বেশি বমি করছে, প্রচুর পরিমাণে পেটে ব্যথা হচ্ছে কিংবা ইউরিনের মাত্রা অত্যন্ত কমে গেছে, কিংবা শরীরের কোনো জায়গা দিয়ে, নাক দিয়ে কিংবা মুখ দিয়ে বা দাঁত দিয়ে বা পেচ্ছাবের মাধ্যমে রক্তক্ষরণ হচ্ছে, বা গায়ের মধ্যে চাকা চাকা লাল লাল দাগ যাতে চামড়ার তলায় রক্তক্ষরণ, সেরকম কোনো উপসর্গ দেখা গেছে। এই রকম যদি একটিও উপসর্গ দেখতে পাওয়া যায় তাহলে তৎক্ষণাৎ আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এবং প্রেফারেবলি নিকটবর্তী হাসপাতাল যেখানে শিশুদের চিকিৎসা করার মতো পরিকাঠামো আছে সেখানে নিয়ে গিয়ে বাচ্চাকে ভর্তি করে চিকিৎসা করতে হবে। ডেঙ্গির চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসা মেনলি প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং স্যালাইনের মাধ্যমে চিকিৎসা চলে। তো এবিপি লাইভে আপনাদের প্রচুর প্রশ্ন আমরা পেয়েছি। তো প্রশ্নগুলো একটি একটি করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ধরে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমরা অনেকের কাছ থেকেই পেয়েছি যে এই সময় বর্ষাকালে তো অনেক রকম জ্বর আসছে, সিজনাল ফিভার আসছে, ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গি হতে পারে, কোনটা কীরকম জ্বর কীভাবে বুঝবো? সত্যি কথা বলতে এই সময় বর্ষাকালে আমরা অনেক রকম জ্বর দেখতে পাই।
একটা ভাইরাল ফিভার হচ্ছে যেটা খুব কমন, প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে। এছাড়া ডেঙ্গি আছে, জন্ডিস, ম্যালেরিয়া, স্ক্রাব টাইফাস, টাইফয়েড, প্রচুর অসুখ হচ্ছে। সত্যি বলতে অধিকাংশ ক্ষেত্রেই ক্লিনিক্যালি রোগীকে দেখে বোঝা খুব ডিফিকাল্ট যে তার কী কারণে জ্বর হয়েছে। ইউজুয়ালি ভাইরাল ফিভার যেটা আমরা প্রচুর পরিমাণে এখন ঘরে ঘরে দেখতে পাচ্ছি, তাতে ইউজুয়ালি ঘরের একজনের থেকে বেশি সংখ্যক ফ্যামিলি মেম্বার ইউজুয়ালি এফেক্টেড হন। দেখা যায় যে বাড়িতে আরও কারোর জ্বর হয়েছে বা রিসেন্টলি হয়েছিল। এতে ইউজুয়ালি জ্বরের সাথে চোখ লাল হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে। এই সর্দি কাশির সিমটমস ইউজুয়ালি ডেঙ্গির ফিভারে থাকে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগী ভাইরাল ফিভারে আক্রান্ত হলেন, তার সঙ্গে সঙ্গে ডেঙ্গিতেও আক্রান্ত হলেন। সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গির সঙ্গে সর্দি কাশির সম্পর্ক থাকতে পারে। কিন্তু যদি দেখা যায় যে বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার একসাথে আক্রান্ত হয়েছেন এবং তার সঙ্গে সর্দি, কাশি এবং তার সঙ্গে জ্বর রয়েছে, তাহলে ধরতে হয় এটা ভাইরাল ফিভার। বাদবাকি জ্বরগুলি ক্লিনিক্যালি চোখে দেখে আলাদা করা খুব ডিফিকাল্ট। অনেক ক্ষেত্রেই আমাদের ব্লাড টেস্ট করতে হয় এবং ইউজুয়ালি ডেঙ্গির ক্ষেত্রে আমরা ব্লাড টেস্ট করতে বলি, এবং ব্লাড টেস্ট করলে কিন্তু খুব সেন্সিটিভ ব্লাড টেস্ট, এটা করলেই আমরা বুঝতে পারি যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন কি হয়নি। আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমরা পেয়েছি, অনেকেই করেছেন, যে ডেঙ্গি হলে কি জ্বর হতেই হবে, জ্বর ছাড়া কি ডেঙ্গি হয় না? ইউজুয়ালি জ্বর ছাড়া কিন্তু ডেঙ্গি হয় না। খুব রেয়ারলি আমরা দেখতে পেয়েছি হয়তো খুব অল্প জ্বর এসছে একবেলার জন্য, প্রায় মেজার করা যায়নি, পরবর্তীকালে ডেঙ্গি পরীক্ষার ক্ষেত্রে ডেঙ্গি পজিটিভ এসছে, কিন্তু এগুলি খুবই রেয়ার। ইউজুয়ালি ধরা হয় যে ডেঙ্গির প্রধান উপসর্গ কিন্তু জ্বর। জ্বর ছাড়া ডেঙ্গি প্রায় দেখা যায় না বললেই চলে। তাই যদি জ্বর না হয় তাহলে আপনার ডেঙ্গি হয়নি বলেই বলা যেতে পারে। আপনাদের আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসছে, যেখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কি কি উপসর্গ দেখলে বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ডেঙ্গির ক্ষেত্রে ইউজুয়ালি প্রথম দিকে আমরা বাচ্চাদের বাড়িতে রেখেই চিকিৎসা করার পরামর্শ দিয়ে থাকি, কিন্তু যদি দেখা যায় যে আপনি যখন চিকিৎসকের কাছে গেলেন এবং ডেঙ্গু পজিটিভ হলো তখন, কিংবা বাড়িতে রেখে চিকিৎসা করছেন সেই সময় যদি কিছু ডেঞ্জার সাইন্স দেখতে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ বাচ্চাকে হাসপাতালে ভর্তি করা দরকার। এই ডেঞ্জার সাইন্সগুলো কী কী? বাচ্চার প্রচুর জ্বর, জ্বর একদমই নামছে না, একদমই কমছে না, এবং বাচ্চা নেতিয়ে পড়ে আছে। জ্বর কমছে কিন্তু জ্বর কমার সঙ্গে সঙ্গে বাচ্চার মধ্যে স্বতঃস্ফূর্ততা আসছে না, বাচ্চা নেতিয়ে আছে, খাওয়া দাওয়া একদম করছে না, জল অত্যন্ত কম খাচ্ছে, ইউরিনের পরিমাণ অত্যন্ত কমে গেছে, দিনে 3 বার বা তার থেকে বেশি বমি করছে, বাচ্চার প্রচুর পেটে ব্যথা হচ্ছে, জ্বরের ঘরে ভুলভাল বকছে, জ্ঞান হারিয়ে ফেলছে, শ্বাসকষ্ট হচ্ছে, শরীরের কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। এইরকম কোনো উপসর্গ যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু শিশুটিকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা দরকার। ডেঙ্গি কিন্তু প্রাণঘাতী। আমরা প্রত্যেক বছরই আনফর্চুনেটলি সব কিছু চেষ্টা করার পরেও দেখতে পাই যে কিছু কিছু লাইফ লস হয়। কিছু কিছু ক্ষেত্রে যেটা মোস্টলি ইম্পর্টেন্ট কজ, সেটা হচ্ছে যে যখন অনেক দেরিতে আমাদের কাছে নিয়ে আসা হয়, জ্বর কমে গেছে তা সত্ত্বেও বাচ্চা একদম নেতিয়ে পড়েছে এবং ব্লাড প্রেশার কমে গেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটার পর একটা বিকল হতে শুরু করেছে। এই অবস্থায় যখন আমাদের কাছে আনা হয় তখন ইউজুয়ালি বাঁচানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। বেস্ট অফ দ্য আইসিইউ কেয়ার দিয়েও কিন্তু বাঁচানো যায় না। কিন্তু খুব কম সংখ্যক এমনও কেস থাকে যখন সঠিক সময় হাসপাতালে ভর্তি করা সত্ত্বেও এত তাড়াতাড়ি বাচ্চার কন্ডিশন কিংবা রোগীর কন্ডিশন ডিটোরিয়েট করে, সেক্ষেত্রেও কিন্তু বাঁচানো যায় না। কিন্তু এগুলোর নাম্বার খুবই কম। যদি সঠিক সময় সঠিকভাবে ডেঞ্জার সাইন্সগুলোকে বা বিপদ উপসর্গগুলোকে আইডেন্টিফাই করে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু ডেঙ্গির হাত থেকে মৃত্যু যেটা সংখ্যা অনেকটাই কমানো যায়। সদ্যজাত বাচ্চাদের ইউজুয়ালি আপ টু 3 মান্থস ডেঙ্গি ইউজুয়ালি কম হয়, তারা ম্যাটার্নাল অ্যান্টিবডি দিয়ে প্রোটেক্টেড হয়। কিন্তু তাদের যে ডেঙ্গি হয় না এরকম নয়। আমরা নিউবর্নে 5 দিনের বাচ্চা, 8 দিনের বাচ্চার ক্ষেত্রে ডেঙ্গি দেখতে পেয়েছি। খুবই রেয়ার। খুব ছোট বাচ্চার যদি ডেঙ্গি হয় তাহলে তাকে কিন্তু তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করাই ভালো, তাকে বাড়িতে রেখে চিকিৎসা না করাই বেটার। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যদি ডেঙ্গি হয় সেক্ষেত্রে ফিটাস মানে গর্ভস্থ সন্তানের খুব একটি সমস্যা হয় না, কিন্তু প্রেগনেন্সি ইজ এ হাই রিস্ক ফ্যাক্টর ফর ডেঙ্গি। যদি দেখা যায় যে প্রেগনেন্ট মহিলাদের ডেঙ্গি হয়েছে তাহলে কিন্তু সেই ডেঙ্গি প্রাণঘাতী হতে পারে, সেই ডেঙ্গি অনেক সময় মারাত্মক হয়। তাতে মায়ের জীবনের আশঙ্কা থাকে, কিন্তু গর্ভস্থ সন্তানের অতটা সমস্যা হয় না। তাই গর্ভবতী মহিলাদের এই সময় ডেঙ্গির হাত থেকে সঠিকভাবে বেঁচে থাকা দরকার, মশারি ব্যবহার করা দরকার এবং ভেক্টর কন্ট্রোলের যেই প্রাইমারি পদ্ধতিগুলো আছে সেগুলো অবলম্বন করা দরকার।
অনেকেই প্রশ্ন করেছেন যে মশার হাত থেকে বাঁচার প্রধান উপায় তো আমরা জানি মশারি, কিন্তু ছোট বাচ্চাদের সবসময় অনেক সময় মশারির মধ্যে সর্বত্র রাখা যায় না, তো সেক্ষেত্রে আরও উপায় আছে। প্রথম উপায় যেটা হচ্ছে যে আপনাকে ভেক্টর কন্ট্রোলের জন্য অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। বাড়ির মধ্যে যেন কোথায় জল জমা না থাকে, কোথাও যেন মশার লার্ভা না তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আমার বাড়ি এবং বাড়ির আশেপাশে যদি জল জমতে না দিই এবং মশার লার্ভা যদি না আসে তাহলে কিন্তু মশার উপদ্রব অনেকটাই কমবে। এছাড়া বেস্ট উপায় হচ্ছে মশারি। অনেকেই প্রশ্ন করেন যে মশা মারার ধূপ বা ম্যাট বা লিকুইড মসকিউটো ডেস্ট্রয়ার যেগুলো রয়েছে সেগুলো কতটা উপকারী, কতটা ক্ষতিকারক। তো এগুলো নিয়ে অনেক ডিবেটস রয়েছে, অনেক ডাউটস রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে দিনের একটা নির্দিষ্ট সময় এতটা টাইম ধরে যদি আমি মশা জ্বালানোর ধূপ বা লিকুইড মসকিউটো রেপিলেন্ট যেগুলো সেগুলো যদি চালিয়ে রাখি তাহলে অতটা ক্ষতি হয় না। কিন্তু সারা দিন ধরে যদি আমি মশা জ্বালানোর ধূপ কিংবা এগুলো চালিয়ে রাখি তাহলে কিন্তু শিশুদের ক্ষেত্রে অনেক রকম ক্ষতি হয়। যাদের অ্যাস্তমা বা অ্যালার্জি প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা বাড়ে, অ্যাস্তমা বা অ্যালার্জি বেড়ে যায়, কাশি বেড়ে থাকে। এছাড়াও অনেক কিছু তেল বা কিছু জাতীয় জিনিস আছে যেগুলো জামা কাপড়ে লাগিয়ে দিলে মশা আসে না, সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে সেগুলো যেন এমন জায়গায় লাগাতে হয় বা লাগানো হয় যেখানে বাচ্চারা সেখানে মুখ দিতে পারবে না, কারণ এগুলো সবই বিষাক্ত পদার্থ, সেই দিকে খেয়াল রাখতে হবে। মশা মারার ধূপ এবং লিকুইড মসকিউটো রিপেলেন্ট আপনারা ইউজ করতে পারেন, কিন্তু ইন লিমিটেড আওয়ার্স। সারাদিন 24 ঘন্টা ঘরের দরজা জানলা বন্ধ করে এগুলো চালিয়ে রাখা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ডেঙ্গির মশা কিন্তু দিনের বেলাতেও কামড়ায়, তো সেক্ষেত্রে আমাদের একটা ধারণা থাকে যে যে সমস্ত শিশুরা স্কুলে যাচ্ছে তারা ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে, তাদের মধ্যে অনেকেই হয়তো স্কুলে সেই মশার কামড় খায়। তো এক্ষেত্রে আমরা বলি যতটা সম্ভব বাচ্চাকে ফুল স্লিপ পরে স্কুলে পাঠান। যদি পসিবল হয় এই গরমের মধ্যেও চেষ্টা করবেন যদি ফুল স্লিপ পরে স্কুলে পাঠানো যায় তাহলে মশার কামড় থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। কিছু মসকিউটো রিপিলেন্ট ক্রিমস আছে যেগুলো প্যান্টের তলায় বা ট্রাউজারের তলায়, জামার তলায় লাগিয়ে দিলে একটা গন্ধ থাকে, সেই গন্ধে অনেক সময় মশা আসে না, সেগুলো ইউজ করতে পারেন। এবং ডেফিনেটলি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্কুলের মধ্যে যাতে কোনো জায়গায় মশার বৃদ্ধি না বাড়ে, যাতে লার্ভা জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখা দরকার। আরও একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ডেঙ্গি রোগী যদি বাড়িতে থাকে তার থেকে কি অন্যদের মধ্যে ডেঙ্গি ছড়াতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। ডেঙ্গি ছোঁয়াচে রোগ নয়, যেরকম কোভিড বা ফ্লু ছোঁয়াচে রোগ সেরকম ডেঙ্গি ড্রপলেটের মাধ্যমে ছড়ায় না। কিন্তু বাড়িতে যদি কোনো ডেঙ্গি রোগী থাকেন তাকে যদি কোনো এডিস ইজিপ্টি মশা কামড়ায় এবং সেই মশা যদি গিয়ে বাড়ির অন্য কোনো ফ্যামিলি মেম্বারকে কামড়ায় তাহলে সেখান থেকে কিন্তু ডেঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাড়িতে কেউ যদি ডেঙ্গিতে আক্রান্ত হন তাহলে যতক্ষণ না পর্যন্ত জ্বর কমছে এবং তার 48 আওয়ার্স অবধি তাকে মশারির মধ্যে রাখতে হবে, কারণ তাকে যে মশাটি কামড়াবে সেই মশা কিন্তু বাড়ির অন্য কাউকে কামড়ালে তার থেকে কিন্তু ডেঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে এই প্রশ্ন করেছেন যে সদ্য বেবি হয়েছে, মা ল্যাকটেটিং, বাচ্চাকে ব্রেস্টফিডিং করানো যাবে কিনা? একদম ব্রেস্টফিডিং করানো যাবে। মা যদি হসপিটালাইজ না হয়ে থাকেন, বাড়িতে রেখে যদি চিকিৎসা করা হয় এবং মার শারীরিক কন্ডিশন যদি খুব খারাপ না হয় যে তিনি এতটাই অসুস্থ যে ব্রেস্টফিডিং করাতে পারছেন না, সেটা না হলে কিন্তু ব্রেস্টফিডিং করানো দরকার, করানো উচিত। মা ডেঙ্গুতে আক্রান্ত হলেও ব্রেস্টফিডিং করানো একদম সেফ এবং ব্রেস্টফিডিং কোনো মতেই বন্ধ করবেন না। প্লেটলেট কাউন্ট নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন যে প্লেটলেট কাউন্ট কতটা হওয়া উচিত, কতটা তলায় গেলে আমরা ভয় পাবো, কতটা তলায় গেলে প্লেটলেট দিতে হবে। তো এটা নিয়ে কিছু কথা বলা দরকার যে অনেকেই মনে করেন যে ডেঙ্গি এবং প্লেটলেট কাউন্ট বোধহয় সমার্থক, ডেঙ্গিতে মৃত্যুর প্রধান কারণ বলি প্লেটলেট কাউন্ট কম। এটা কিন্তু একদমই ভুল ধারণা। ডেঙ্গি হলে প্লেটলেট কমবেই, এটা নিয়ম তাই, কিন্তু সেই প্লেটলেট নিয়ে বেশি প্যানিক না করাই ভালো। ডেঙ্গিতে যাদের কমপ্লিকেশনস হয় বা আনফর্চুনেটলি যারা মারা যায়, সেই মারা যাওয়ার কারণ কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল। তার মধ্যে একটি প্লেটলেট কমে যাওয়া, এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। এখানে সাইটোকাইন স্টর্ম হয়, ব্লাড প্রেশার কমে যায়, শরীরে বিভিন্ন জায়গায় জল জমে, লিভারের সমস্যা হয়, কিডনি ফেলিয়ার হয়। তো প্লেটলেট ইজ অনলি ওয়ান অফ দ্য কজেস। তো সেক্ষেত্রে প্লেটলেট নিয়ে বেশি প্যানিক না করাই ভালো। ডেফিনেটলি যদি রোগী হাসপাতালে ভর্তি হয় কিংবা বাড়িতেও থাকে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আমাদের নিয়মিত প্লেটলেট চেক করতে হবে। যতক্ষণ প্লেটলেট 20,000-এর উপরে আছে ততক্ষণ কোনো চিন্তা নেই, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। 20,000-এর কমে প্লেটলেট চলে গেলেই কিন্তু ব্লিডিং হওয়ার সম্ভাবনা বাড়ে। কেউ কেউ বলেন যে 20,000-এর তলায় চলে গেলেই প্লেটলেট ট্রান্সফিউশন দেওয়া দরকার, আবার কেউ কেউ বলেন যে না 10,000-এর কমে গেলে প্লেটলেট ট্রান্সফিউশন দেওয়া দরকার। আমরা অধিকাংশ ক্ষেত্রেই যদি দেখা যায় যে শরীরে কোনো ব্লিডিং হচ্ছে না তাহলে অনেক সময় আমরা 10,000 প্লেটলেট কাউন্ট অবধি ওয়েট করি, 10,000-এর তলায় গেলেই তবেই আমরা প্লেটলেট দিই।
কিন্তু যদি দেখি যে শরীরের কোনো জায়গায় ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু প্লেটলেট কাউন্ট 15,000, 20,000, ইভেন 50,000 হলেও কিন্তু আমরা প্লেটলেট দিয়ে দিই। তাই একটা রুগীকে প্লেটলেট দিতে হবে কি হবে না সেটা ডিপেন্ড করে রুগীর কোনো জায়গায় ব্লিডিং হচ্ছে কি হচ্ছে না, তার ওভারঅল শারীরিক কন্ডিশনস কীরকম, তার বাদবাকি অর্গান ফাংশনস কীরকম রয়েছে এবং তার বাদবাকি সিচুয়েশনস কীরকম সেটার উপর ডিপেন্ড করে। শুধু প্লেটলেটের উপর বিচার করে কিন্তু ডেঙ্গি রোগীর চিকিৎসা হয় না। অনেকেই প্রশ্ন করেছেন যে ডেঙ্গি হলে কি ডায়েট ফলো করবে। তো আমরা যেটা সবসময় বলে থাকি যে ডেঙ্গি হলে প্রথমে প্রচুর পরিমাণে জল খাওয়ান, নর্মাল জল, ওআরএস, ডাবের জল, ফ্রুট জুস এগুলো খাওয়াতে পারেন। কার্বোনেটেড ড্রিঙ্ক যেগুলো বা যেগুলো দোকান থেকে পাওয়া যায় ফ্রুট জুস, তার মধ্যে প্রচুর ডেক্সট্রোজ থাকে, গ্লুকোজ থাকে, সেগুলো না খাওয়ানোই বেটার। নর্মাল খাবার দাবার খাওয়াবেন। ডেঙ্গি একটা ভাইরাল ঘটিত অসুখ, সমস্ত ভাইরাল ঘটিত অসুখেই কিন্তু বাচ্চাদের মুখের স্বাদ চলে যায়, খিদে কমে যায়। এই সময় খুব জোর করে খাওয়ালে কিন্তু বাচ্চা বমি করে দিতে পারে। তাই খাওয়া দাওয়ার দিকে নজর রাখার থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাচ্চার হাইড্রেশনটা যাতে ঠিকঠাক করে থাকে। প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, বাড়িতে তৈরি সুষম আহার খাওয়াবেন। বেশি না খেতে গেলে কোনো সমস্যা নেই, জলটা যাতে বাচ্চারা প্রচুর পরিমাণে খায় সেদিকে খেয়াল রাখবেন। অনেকেই প্রশ্ন করেছেন যে ডেঙ্গি থেকে প্রাণ নাশের আশঙ্কা কখন। আগেও বলেছি যে যদি একদম লেট স্টেজে আনা হয় সেক্ষেত্রে, কিংবা ডেঞ্জার সাইন্সগুলো রয়েছে সেগুলোকে ইগনোর করা হয়েছে, বাড়িতে বসেই ট্রিটমেন্ট করা হয়েছে, যখন হাসপাতালে ভর্তি করার কথা ছিল তখন ভর্তি করা হয়নি, সেক্ষেত্রেই হয়। ইউজুয়ালি ডেঙ্গিতে মৃত্যুর কারণ মাল্টিফ্যাক্টরিয়াল। এখানে শরীরের জলশূন্যতা হয়ে যায়, শরীরের বিভিন্ন জায়গায় জল জমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, ব্লিডিং হয়, লিভার ফেলিওর হয়, কিডনি ফেলিওর হয়ে যায়, লাংসের মধ্যে সমস্যা হয়, রুগী ভেন্টিলেশনে চলে যায়। তো ডেঙ্গিতে মৃত্যুর কারণ কিন্তু মাল্টিফ্যাক্টরিয়াল। অধিকাংশ ক্ষেত্রেই লেট আইডেন্টিফিকেশনস অ্যান্ড ডিলে ইন দ্য ট্রিটমেন্ট ইজ দ্য মেন কজ অফ ডেঙ্গি ডেথ। অনেকে প্রশ্ন করেছেন যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালে কি ডেঙ্গি তাড়াতাড়ি ছাড়ে? না, ডেঙ্গি একটি ভাইরাস ঘটিত অসুখ, অ্যান্টিবায়োটিক্সের ডেঙ্গির উপর কোনো রোল নেই। কিছু কিছু ক্ষেত্রে হসপিটালাইজ ডেঙ্গি পেশেন্টের যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের রোল আছে, আদারওয়াইজ অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। ডেঙ্গির জ্বর কমানোর জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ওভার দ্য কাউন্টার মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না। অনেকেই প্রশ্ন করেছেন যে জ্বরের কতদিনের মাথায় ডেঙ্গি পরীক্ষা করতে হবে বা জ্বর কতদিন না ছাড়লে ডেঙ্গি পরীক্ষা করতে হবে। ইউজুয়ালি দেখা যায় যে ডেঙ্গির জন্য যে আমরা প্রথম টেস্টটা করি ডেঙ্গি NS1, এটা দেখা যায় ইউজুয়ালি জ্বর চালু হবার 12 ঘন্টা পর থেকেই পজিটিভ আসতে শুরু করে দেয়। তো ইউজুয়ালি আমরা বলি যে অ্যাটলিস্ট একদিন জ্বর হলে ডেঙ্গি টেস্ট করা দরকার। অনেকে আরও আগে করতে বলে, তবে একদিন জ্বরের পরে যদি ডেঙ্গি টেস্ট আমরা করি তাহলে পজিটিভিটি রেট বাড়ে। কিন্তু একদিনের জ্বর হলো মানেই যে ডেঙ্গি টেস্ট করতে হবে এরকমই ব্যাপার নয়, চিকিৎসকের পরামর্শ নিয়ে টেস্ট করা দরকার। তবে ডেঙ্গি সিজনে যদি জ্বর থাকে তাহলে ডেঙ্গি টেস্ট কিন্তু করে নেওয়াই ভালো, কিন্তু করতে হলে সেটা 1-2 দিন পরে, একদম জ্বর যেদিন শুরু হলো সেদিন টেস্ট করলে কিন্তু অনেক সময় ফলস নেগেটিভ টেস্টের রিপোর্ট পাওয়া যেতে পারে। অনেকে প্রশ্ন করেছেন যে একবার ডেঙ্গি হলে কি আরেকবার ডেঙ্গি হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। প্রথমবার ডেঙ্গি হলে সেই ডেঙ্গিটাকে আমরা বলি প্রাইমারি ডেঙ্গি, দ্বিতীয়বার যদি ডেঙ্গি হয় তাহলে আমরা বলি সেকেন্ডারি ডেঙ্গি। এবং দেখা গেছে যে যাদের দ্বিতীয়বার ডেঙ্গি হয় সে দ্বিতীয়বার ডেঙ্গির সিভিয়ারিটি কিন্তু প্রথমবারের ডেঙ্গির থেকে অনেক বেশি হয়। তাই আপনার শিশুর যদি আগে ডেঙ্গি হয়ে থাকে বা এখন যদি আবার ডেঙ্গি হয় তাহলে আরও বেশি সতর্কতা অবলম্বন করা দরকার, সেক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশনসের আশঙ্কা বাড়ে। ডেঙ্গি নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন, অযথা আতঙ্কিত হবেন না। জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক যদি ডেঙ্গি পরীক্ষা করতে বলেন তা ডেঙ্গি পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ এলে চিকিৎসকের পরামর্শ নিন যে বাড়িতে বসেই চিকিৎসা করা যাবে নাকি হাসপাতালে ভর্তি হতে হবে। বাড়িতে বসে চিকিৎসা করলে প্রচুর পরিমাণে জল খান এবং ডেঞ্জার সাইন্সগুলোর দিকে নজর রাখুন। আপনার শিশু নেতিয়ে পড়ছে কিনা, ইউরিন কীরকম করছে, জল কতটা খাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে কিনা, বমি হচ্ছে কিনা, ভুলভাল কথা বলছে কিনা সেগুলি খেয়াল রাখুন। কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে কিনা খেয়াল রাখুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রেগুলার প্লেটলেট, হিমোগ্লোবিন, PCB চেক করুন। কোনো কিছু সমস্যা হলেই হাসপাতালে যান এবং বেবিকে ভর্তি করুন। ওভার দ্য কাউন্টার কোনো রকম মেডিসিনস, জ্বর কমানোর জন্য আইবুপ্রোফেন জাতীয় ওষুধ এবং কোনো রকম অ্যান্টিবায়োটিক্স বা অল্টারনেটিভ মেডিসিন কিনে খাবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, নিজের বাড়ির মধ্যে এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। কোনো জায়গায় জল যাতে জমতে না পারে, মশার লার্ভা যাতে জন্মগ্রহণ করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। ভেক্টর কন্ট্রোল করতে না পারলে কিন্তু আমরা ডেঙ্গিকে সমূলে নির্মূল করতে পারবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন।